আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আজকে কথা বলবো সংবিধান নিয়ে। আপনারা জানেন যে গত সরকার পতন হওয়ার পরে বিভিন্ন সেক্টরে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। যারই ধারাবাহিকতায় বর্তমান ডক্টর ইউনূসের সরকার 6টি সংস্কার, 6 জন প্রধানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি করেছেন। তাদের মধ্যে একটি সংস্কার কমিটি হলো যেটা করবে সেটা হলো যে সংবিধান সংশোধন করবে। এখন এখানে সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন এই নিয়েও মতানৈক্য আছে। আর আপনারা এরই মাঝে দেখেছেন যে প্রথমত সংবিধান সংস্কার যে কমিশনটা গঠন করার কথা, তার প্রধানের নাম ঘোষণা করা হয়েছিল ডক্টর স্বাধীন মালিকের নাম। উনি সংবিধান বিশেষজ্ঞ একজন মানুষ, এটা আপনারা জানেন, আমি নিজেও কম বেশি জানি। আর কিন্তু আমরা কয়েকদিনের মাথায় দেখলাম যে ওনাকে সংবিধান সংশোধন কমিটি থেকে বাদ দিয়ে আলী রিয়াজের নাম প্রকাশ করা হয়েছে। উনি একজন বাহিরে পশ্চিমা কোনো একটা দেশে কোনো একটা ইউনিভার্সিটিতে উনি পড়ান। গত সরকারে উনি প্রচণ্ড সমালোচক ছিলেন, আমরা লাইভ টাইমে ওনাকে প্রোগ্রামে দেখতাম। এখন এই পরিবর্তন নিয়ে নানান বিতর্ক আছে। প্রথম কথা হলো যে কেউ কেউ মনে করেন যে যদি পরিবর্তনই করবেন তাহলে ওনাকে দায়িত্ব দিলেন কেন। এখন এর উত্তরে কেউ কেউ বলছে যে উনি নিজেই দায়িত্বটা নিতে চাচ্ছেন না, উনি শারীরিকভাবে একটু অসক্ষম, এই জন্য উনি দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই কথার কাউন্টার হলো যে উনি শুরুতে কি ওনার সম্মতি নেওয়া হয় নাই। যাই হোক, যদি সম্মতি না হয়ে থাকে তাহলে সেটাও ভালো হয়নি। আবার ওনার নাম প্রকাশ না করার ক্ষেত্রে উনি মনক্ষুণ্ণ হয়েছেন কিনা, উনি যদিও মিডিয়ায় কোনো কথাবার্তা বলেন নাই এবং উনি কোনো কথা বলতে চান নাই। মানে যদি ব্যাপারটা সাবলীল হইতো তাহলে তো উনি বলতে পারতো যে আই হ্যাভ নো কমপ্লেন, মানে আমি যারা আসবেন তাদেরকে সহযোগিতা করবো, আমি শারীরিক অক্ষমতার জন্য এই কাজটা করতে চাচ্ছি না, এই দায়িত্বটা নিতে চাচ্ছি না। উনি কিন্তু এটা বলে নাই। যাই হোক, আলী রিয়াজকে মনোনীত করা হলো। এখানে দুইটা বিষয় খুবই পরিলক্ষিত। আলী রিয়াজ কিন্তু সংবিধান পুনর্লিখনের পক্ষে ছিলেন আগাগোড়া, আর স্বাধীন মালিকের অবস্থানটা আমি পরিষ্কার না, সম্ভবত উনি সংস্কারের পক্ষে। এখন এইগুলো নিয়ে নানান পক্ষে নানান কথাবার্তা আছে। দলীয় সরকারগুলো মনে করতেছেন যে এই সংবিধান সংস্কারের অথরিটি এই সরকার না, কারণ এই সরকার যেহেতু ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই, গণমানুষের সরকার না, ভোটে নির্বাচিত না, সেই ক্ষেত্রে ভোটে নির্বাচিত না কোনো জনপ্রতিনিধিরা জনগণের সংবিধান সংশোধন করার অথরিটি রাখেন না। আবার যদি দলীয় সরকারগুলা সংবিধান সংশোধন করেন, আমরা এর নেগেটিভ ইফেক্ট দেখেছি। যখন যেই সরকার সংবিধান সংশোধন করেছেন তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, সেটা কিন্তু তাদের মতো করে, তাদের পক্ষে, তাদের সুবিধা মতো করেছেন বা করে থাকেন বা করে থাকবেন। আমি হইলে বোধহয় আমিও এরকম করতাম। সেই ক্ষেত্রে দলীয় সরকার দিয়েই বা আপনি এই সংস্কার করে কি লাভ হবে। সেই ক্ষেত্রে অপেক্ষাকৃত যারা অপেক্ষাকৃত এই দলীয় সরকার না, তাদেরকেই দেওয়া ভালো। এইগুলো একটা চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার যে বিষয়ে আসলে কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন করা উচিত বা পরিবর্তন হওয়া উচিত, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আমি মোটা দাগে কয়েকটা দাগ বলতে পারবো। খুব সংবিধানের নারী নক্ষত্র তো আমি খুব চুলছেড়া বিশ্লেষণ করতে পারি না বা জানি না, আমার এত জ্ঞান নাই। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ক্ষমতা ভোগ করেন সাংবিধানিকভাবে, এটা পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর বলতে উল্লেখযোগ্য কোনো দেশের প্রধানমন্ত্রী করেন বলে আমার ধারণা, আমার জানা নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারেন, যা মন চায় তাই করতে পারেন। সংবিধানই তাকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে।
এজন্য আমার মনে হয় যে সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সামঞ্জস্য না করলে, ভারসাম্য না করলে, পরবর্তীতে এই সংবিধানের আলোকে যাকেই দেশ চালাইতে দেন না কেন উনিও স্বৈরাচার হতে বাধ্য বা স্বৈরাচার হবেনই। কারণ উনি প্রচণ্ড ক্ষমতা ভোগ করেন, ওনার কথায় উনি কারো কাছে জবাবদিহিতা করবেন না। সারা সংসদের সকল সংসদ সদস্য যদি কোনো আইনের বিরোধিতা করে, উনি যদি চান যে সেই আইনটা দরকার, সেই আইনটা হবে, তাহলে ওনার কথাই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রীর এই ক্ষমতা রেখে আপনি তো মানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন না। এই জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করবেন বলতে রাষ্ট্রপতি আবার সকল ক্ষমতার নামমাত্র ভোগ করেন, কিন্তু উনি নামমাত্র ওনার ক্ষমতা, কিন্তু উনি ভোগ করেন না। সেক্ষেত্রে ওনার ক্ষমতাটা বাড়ানো দরকার, মানে কার্যত বাড়ানো দরকার। নামমাত্র তো আছেই, মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতাটা ব্যালেন্স করা দরকার, এটা হলো মূল কথা। দ্বিতীয় কথা, আমরা সাধারণত দেখি যে রাষ্ট্রপতি সাধারণত একটা অরাজনৈতিক পদ, মানে উনি একই দলের হইতে হবে বা একই দলেরই থাকা উচিত এটা না, কিন্তু উনি যে কোনো দলের হইতে পারেন, অপেক্ষাকৃত সজ্জন মানুষ হওয়া দরকার। কিন্তু আমরা কিন্তু তা দেখি না। রাষ্ট্রপতিকে আমরা ওই কয়েকটা ওই খুনিদেরকে মাফ করে দেওয়া ছাড়া আর কোনো কাজ আমরা তাদেরকে দেখি না। বাংলাদেশের কোনো কোনো রাষ্ট্রপতি বাংলাদেশের কোনো দুর্দিনে, বাংলাদেশের কোনো বিপদাপন্ন সময়ে, রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি দেখি না। অতএব রাষ্ট্রপতির পদটাকে ক্ষমতা বৃদ্ধি করা দরকার এবং ওনাকে এই জনবান্ধব হওয়া দরকার, দল বান্ধব না। ক্ষেত্রবিশেষ ভালো মানুষকে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে দলের বাইরে যেয়ে দেওয়া যেতে পারে। উনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দের প্রতি ওনার সমীহা, সম্মান, মর্যাদা আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে এটা আওয়ামী লীগ, বিএনপি সব দলেই চর্চা করে যে কোনো সংসদ সদস্য দলীয় কোনো বিষয়ের ক্ষেত্রে, সংসদে যদি কোনো দলীয় কোনো ভোট উত্থাপন করা হয়, সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা ভিন্ন কোনো মানে ওই মনে করেন যে ইস্যুতে ভোট চাইবে সেই ইস্যুর বাইরে যায় ভোট দিতে পারবে না। মনে করেন একটা ইস্যু, মানে র্যাব, মনে করেন র্যাব শুড বি ব্যান্ড ফ্রম বাংলাদেশ, র্যাব বাংলাদেশ থেকে বিদায় করা দরকার। এইটা যখন বাংলাদেশের কোনো সরকারি দল সংসদে উত্থাপন করে, তখন ওই দলের কোনো সদস্য যদি মনে করে যে না এই মতামতটা ঠিক না, উনি ওনার মন মতো যায় এর বিরুদ্ধে ভোট দিতে পারেন না। ভোট দিলে ওনার সংসদ সদস্য বাতিল হয়ে যায়। এই আইনটার আমি চরমভাবে বিরোধিতা করি, এটা একটা কালো আইন মনে করি। নাম্বার 2। নাম্বার 3, একই ব্যক্তি একাধারে দুইবার ক্ষমতায় থাকা, এই বিষয়টা নিয়ে আমারও দ্বিধাদ্বন্দ্ব আছে। মানে উচিত কি উচিত না আমি জানি না, এটা পরিষ্কার না। তবে বেশিরভাগ লোকজন মনে করে যে আমাদের দেশের প্রেক্ষাপটে, যদিও এটি ইসলামের সাথে অনেকটাই সাংঘর্ষিক, মানে কোনো লোক ভালো হইলে, ব্যক্তি ভালো হইলে, উনি ভালো চালাইলে উনি লম্বা সময় থাকতে পারে, ইসলাম মনে করে যে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের মানুষের চারিত্রিক প্রেক্ষাপটে, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখন মনে করে যে একটা লোককে আসলে দুইবার ক্ষমতা রাখা উচিত না ধারাবাহিকভাবে। অতএব এই বিষয়টাও বিবেচনা আনা দরকার। নাম্বার 3, 4 নম্বর হলো দলীয় প্রধান এবং সরকার প্রধান। এটা আমরা খুব জগা খিচুড়ি বানাই ফেলি। হ্যাঁ, জগা খিচুড়ি বানাই ফেলি যে একই ব্যক্তিকে দলীয় প্রধান এবং সরকার প্রধান বানাই। এটা হওয়ার খুব বেশি সুযোগ নেই, কারণ একটা ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তো উনি এমনিতে অনেক ক্ষমতা ভোগ করে, ওনার অনেক কাজ থাকে। তো উনি যদি দলীয়, ওই সরকার আবার দলীয় প্রধান হন, তাহলে তো ওনার এক তো দল তো আর সরকার না, আলাদা জিনিস, রাজনৈতিক দল ভিন্ন একটা জিনিস। এখানে তো ওনার অনেক কাজ থাকে, ওনার অনেক অ্যাক্টিভিটিস থাকে, ওনার একটা সই সাইনের বিষয় থাকে। তো এগুলা কখন করে আর উনি ওইগুলা কখন করে? অতএব ওনার কাজটাকে কমাই দিতে হবে। উনি একই টাইমে, একই সময়ে দলীয় প্রধান এবং সরকার প্রধান হইতে পারবেন না, আলাদা দুইটা দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে ক্ষমতার ব্যালেন্স ঠিক থাকবে, কাজকামও ভালো হবে, তৎপর হবে। আচ্ছা, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এইগুলা আমি খুব বিশ্লেষণ করে বলতে পারবো না, এটা যারা এক্সপার্ট তারা বলতে পারবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, আমদানি রপ্তানি, অন্যদের সাথে সম্পর্ক, কূটনৈতিক, এইসব বিষয়গুলো ফিক্সড হওয়া দরকার। জাতীয় স্বার্থের ভিত্তিতে
ফিক্সড হওয়া দরকার। মানে কোন সব পরিস্থিতিতে কোন দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এইগুলা আমাদের স্বার্থের বিবেচনায় পরিষ্কার হওয়া দরকার। এইগুলা নিয়ে আশা করি এক্সপার্টরা বলবেন। জাতীয় স্বার্থ, জাতীয় নেতৃবৃন্দের ব্যাপারে বলি। জাতীয় নেতৃবৃন্দের বিশেষ করে এই আমাদের যেসব নেতারা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়েছেন, উল্লেখযোগ্য রাজনৈতিক দলের প্রধান, তাদেরকে একই কাঠামোতে তাদের সম্মান মর্যাদা সকলেই একইভাবে করা উচিত, এর বাধ্যবাধকতা করা দরকার। তবে ওই বড় বড় ছবি টাঙায়, এই বড় বড় শোডাউন দিয়ে এরকম না, আত্মমর্যাদার জায়গাটা ভিন্ন, এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার হওয়া দরকার। এর বাইরে সংবিধানে আমরা অনেক পুরাতন আইন দেখি, ওই 1800 কত সালের মুসলিম আইন। এই মুসলিম বিবাহ আইনটা শুধু বিবাহ মুসলিম না, অন্য ধর্মের বিবাহ আইনটা রাষ্ট্রের সাথে অনেক সময় আমি সাংঘর্ষিকতা দেখি। কারণ বিবাহ বন্ধনটা মূলত কি জিনিস? এটা তো কোনো রাষ্ট্রীয় জিনিস না, এটা হলো ধর্মীয় জিনিস। হিন্দুরা যেভাবে বিয়ে করে, মুসলমানরা কি এইভাবে বিয়ে করে না তো। খ্রিস্টানরা কি এইভাবে বিয়ে করে না তো। কারণ কি? কারণ তাদের ধর্ম ভিন্ন, তাদের জাতিগতভাবে ভিন্ন হওয়ার কারণে কিন্তু তারা ভিন্নভাবে বিয়ে করে না, ধর্মগতভাবে ভিন্ন হওয়ার কারণে তারা ভিন্নভাবে বিয়ে করে। অতএব বিবাহর আইনগুলা ধর্মীয় আইনেই থাকা উচিত। রাষ্ট্রীয় এর একটা মানে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাও এই ব্যাপারে ধর্মীয় আইনের উপর নির্ভর করে সিদ্ধান্ত দিবে, এইরকম বাস্তবতা তৈরি করা দরকার। হ্যাঁ, তো এই জন্য ধর্মীয় আইনগুলার অনেক বিষয় আছে। যে ধর্মীয় কালচারগুলা, মানে হিন্দু ধর্ম কিভাবে তার ধর্ম নৈতিকতা ধারণ করে, পালন করে, অনুসরণ করে, মুসলমান ধর্মের মানুষরা কীভাবে তার ধর্ম নৈতিকতা ধারণ করে, পালন করে, অনুসরণ করে, এই বিষয়গুলো রাষ্ট্র ঠিক করবে না, রাষ্ট্র ঠিক করে দিবে না। রাষ্ট্র এগুলাকে ইউটিলাইজ করবে, মানে গোছগাছ করে দিবে, সহযোগিতা করবে। রাষ্ট্র কোনোভাবে এগুলাকে চাপাই দিবে না, প্রেশারাইজ করবে না। রাষ্ট্র এটাকে এই জাতীয় ফায়সালার ক্ষেত্রে ধর্মীয় তাদেরকে দেখাই দিবেন, ধর্মীয় এই গ্রন্থ দেখাই দিবেন, যে ধর্মীয় তারা ধর্মীয় গ্রন্থের আলোকে এই ফায়সালা করুক। রাষ্ট্র এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো এই জন্য এই বিষয়টা মানে এই বিষয়গুলো সব ক্ষেত্রেই এই মানে রাষ্ট্রের উপরে নির্ভর করা যাবে না। এই জন্য আমি মনে করি যে এই সংবিধানের মৌলিক জায়গাগুলো মানে ব্যাপক জায়গায় পরিবর্তন করা দরকার। সেই ক্ষেত্রে পুনর্লিখন করবেন নাকি ব্যাপক জায়গায় ফেলে দিয়ে করবেন, এই বিষয়টা আমি বলতে পারবো না। তবে এই এখন পর্যন্ত এই সংস্কার প্রদানের নাম জানা হয়েছে, এই কমিটিটা এখনও আলোচনায় আসে নাই, ফ্লাশে আসে নাই। এই কমিটি করার আগে আমি বলবো যে সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দদেরকে এই সংস্কার কমিটিতে রাখবেন, তাহলে তারা এইসব বিষয় ধর্মীয় বিষয়গুলো আসলে ধর্মীয় আইনগুলো যেন রাষ্ট্রীয় আইনে সাংঘর্ষিক না হয়, ওনারা যেন মতামত দিতে পারেন। এই বলে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।